সার্ভিস বন্ধের অভিযানে পরিবহনে দিনভর নৈরাজ্য, লোকাল হলেও কমেনি ভাড়া। পরিবহনের শৃঙ্খলা যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। জেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন। ক্ষমতায় টিকে থাকতে হেফাজতের সঙ্গে সখ্যতা করেছে সরকারি দল, দাবি বিএনপি ও বিকল্প ধারার। সরাসরি কৃষকের কাছ থেকে 24 টাকায় ধান ও 34 টাকায় চাল কিনবে সরকার, 28 টাকা কেজি দরে কেনা হবে কম। এবং দুর্দশায় বিপর্যস্ত দক্ষিণ উপকূলে কয়েক লাখ জেলে পরিবারের জীবন। অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট কোনো আল্লাহ বাঁচালে বাঁচান, না হলে কোনো ওরকম কোনো বাঁচার মতো কোনো হাত নেই। আবার লসও আছে, দেনানো কোনো সে অ্যাক্সিডেন্ট অত দেনা নহলে বেরো। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। দেখছিলেন শরিয়াভিত্তিক ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বিস্তারিত। ঢাকায় সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ, পুলিশ ও বাস মালিক সমিতির অভিযান বাড়িয়েছে যাত্রীদের ভোগান্তি। এই সার্ভিস বন্ধ হলেও কমেনি এর ভাড়ার পরিমাণ। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত সারা দেশে বিআরটিএর এই অভিযান চলবে। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। পূর্ব ঘোষণায় সিটিং সার্ভিস বন্ধে রোববার সকাল থেকে চলে রাজধানীতে এই অভিযান। সিটিং সার্ভিস বন্ধ সহ বাসের অবৈধ বাম্পার, অ্যাঙ্গেল ও হুক অপসারণে রাজধানীতে 5টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ, বাস মালিক সমিতি ও ডিএমপির ভিজিলেন্স টিম। তবে এই অভিযান স্বস্তির পরিবর্তে বাড়িয়েছে নাগরিক ভোগান্তি। যাত্রীরা বলছেন, সিটিং সার্ভিস লোকাল হলেও কমেনি ভাড়া। সিটিংয়ের মতো করে নিয়েছে, মনে করেন ফার্ম গেট পর্যন্ত 15 টাকা, ওই পর্যন্ত গেলে 25 টাকা, যেখানে নামো। অন্যান্য দিন তো মোটামুটি 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকলে গাড়ি পাই, ঠিক আছে, সে গাড়ি কম। সিটিং আর লোকালের মধ্যে কোনো পার্থক্য তো নাই, ভাড়াও একই নিবে, লোকালও যাবে। এগুলো আমাদেরকে জিম্মি করে ফেলছে। এখন লোকালের মতোই উঠতে হবে সবার সাথে। এমন অভিযোগের কথা স্বীকার করেন অভিযানে নেতৃত্ব দেয়া বিআরটিএ কর্মকর্তা এবং বাস মালিক সমিতির নেতারাও। বিআরটি থেকে যে ছাড়টা দেওয়া হয়েছে ওই হিসাবে যাত্রীদেরকে ভাড়া দেওয়ার জন্য, যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে আমাদেরকে জানানোর জন্য। মালিকদের সাথে সাধারণ সভা করে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত আইনের কাঠামোর ভিতরে আমরা নিয়েছি। নেতৃবৃন্দ যেটা আমাদের সহযোগিতা চেয়েছেন, সেখানে তারা 3 দিন সপ্তাহে করবে, সেটা তো চলবেই। এর বাইরেই প্রতিদিন আমাদের মোবাইল কোর্ট চলবে। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, পরিবহন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত সারা দেশে এই অভিযান চলবে। প্রত্যেককেই শৃঙ্খলার মধ্যে আসতে হবে, নীতিমালার মধ্যে আসতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। এবং বাংলাদেশের রাস্তা পরিবহনের শৃঙ্খলা যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। প্রথম দিনে ভোগান্তি থাকলেও ধীরে ধীরে তা কমবে বলেও জানান ওবায়দুল কাদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখা জাতীয় দায়িত্ব জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি ছোট পরিসরে জাদুঘরও করা হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থায়ী ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্ম যেন তার দেশের প্রকৃত ইতিহাস ভুলে না যায়। বিকৃত ইতিহাস বিকৃত জাতি গঠন করে বলে মন্তব্য করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তানজিল মেহেদী। পলাশীর প্রান্তর থেকে রেসকোর্স ময়দান, দীর্ঘ 2 শতকের চড়াই উতরাই পেরিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালি জাতি পায় কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। সেই সব সংগ্রামের সাহসী কাহিনীর তথ্য, আলোকচিত্র আর ইতিহাসের নানা স্মারক নিয়েই এই মুক্তিযুদ্ধ জাদুঘর। রণাঙ্গনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের হাত ধরে 1996 সালের প্রতিষ্ঠা পায় এই স্মৃতিঘরটি। আর 21 বছর পর তার স্থায়ী ঠাঁই হল রাজধানীর শেরেবাংলা নগরে। 9তলা মুক্তিযুদ্ধ জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী দেশের নানা বাঁক বদলের কথা উঠে আসে তার বক্তব্যে। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার স্মারক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। আমরা প্রতি জেলা উপজেলায় আমরা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স তৈরি করে দিচ্ছি। এই কমপ্লেক্সে একটা করে ক্ষুদ্র পরিসরে মুক্তিযুদ্ধ জাদুঘর থাকবে এবং সেটা করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 170টার মতো আমরা করে ফেলেছি। আমরা 470টার মতো আমরা ইতিমধ্যে দিচ্ছি এবং আমরা নামমাত্র মূল্যে টাকা দিচ্ছি। সেই সাথে সাথে যেখানে গণকবর এবং যেখানে সম্মুখ সমর হয়েছে, যেখানে যুদ্ধ হয়েছে, তারই স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিয়েছি। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে জাদুঘরের উন্নয়নে বিত্তবানদের অনুদান দেওয়ার পাশাপাশি আয়ের সংস্থান করতে আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ জাদুঘর এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে, প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে যে কত মহান ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সেই স্মৃতিচিহ্নগুলি তারা দেখবে, সেই স্মৃতিগুলি তারা উপলব্ধি করবে, অন্তরে ধারণ করবে, সেভাবে নিজেদের চরিত্রকে গঠন করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ ও মানুষের উন্নয়ন নিশ্চিত হয়, কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে তাদের পক্ষে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। কাজে এই স্মৃতিগুলি ধরে রাখা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সুপ্ত মেধা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় গণভবনে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন খেলায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আন্তরিক বর্তমান সরকার। এ অঙ্গনে আরও সাফল্য পেতে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করা ক্রীড়াবিদদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে 339 ক্রীড়াবিদ এবং 7টি দল ও সংগঠনের হাতে উপহার তুলে দেন সরকার প্রধান। শুধু ক্রিকেট কিংবা ফুটবল নয়, হকি, দাবা, রোলার স্কেটিং, আর্চারি, সাঁতার, গলফ ও ভারোত্তোলন সহ নানা খেলায় বিশেষ অবদান রাখার সবার হাতেই উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। সামনে নির্বাচন, হেফাজতের সঙ্গে আঁতাত করে ভোটের রাজনীতিতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একই সন্দেহ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা টেকাতে মরিয়া হয়ে হেফাজতের সঙ্গে সখ্যতা করেছে সরকারি দল। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। জাতীয়তাবাদী বাউল দলের 7ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে হেফাজতকে কাছে টানছে সরকার। আওয়ামী লীগ রাজনৈতিক কারণেই করছে। আগামীতে একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে প্রতারিত করার জন্য তারা আজকে ধর্মের ভেগ ধরার চেষ্টা করেছে। সেই কথা যদি আমরা আজকে বলি তাহলে কি সেটা অন্যায় হবে? ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্বকে ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই যে খেলতে খেলতে একটা সময় শুরু হয়, যখন ডেসপারেট হয়ে যায় তখন ফাউল করতে শুরু করে, এবং ফাউল করতে করতে এমন জায়গায় চলে আসে শেষ পর্যন্ত একটা পর্যন্ত ওই বলটা নিজের পোস্টে নিজেরাই গোল দিয়ে দেয়। এখন তাদের অবস্থা হয়েছে, তারা এখন ফাউল করতে করতে একটা সময় আসবে ওই বলটা তারা তাদের নিজের পোস্টে গোল দিয়ে দেবে। সুতরাং এই যে হেফাজতের ব্যাপারে অতটুকু বললাম, আর বেশি কিছু আমি বললাম না। যারা নেতাকর্মী আছেন তার সবাইকে। বিএনপি নেতাদের সঙ্গে অনেকটাই একমত বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী এ ধরনের আরও দলের সঙ্গে জোট বাঁধবে। তারা নিজেদের পক্ষে ভোট টানার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং নিয়ে ফেলবেন। অদূর ভবিষ্যতে আরও যারা আছে হেফাজত পার্টির মতো তাদের সঙ্গে প্রকাশ্য গোপনে আলোচনা হবে কিনা আমি জানি না।
এই নেতারা মনে করেন বিএনপি এবং সমমনা দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতেই এভাবে কৌশল পাল্টাচ্ছে ক্ষমতাসীনরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। 24 টাকায় ধান ও 34 টাকায় সরাসরি কৃষকের কাছ থেকে চাল কিনবে সরকার, জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন 28 টাকা কেজি দরে গম ও 33 টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে আতপ চালও কেনা হবে। রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান 2 মে থেকে 31 আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে 7 লাখ টন ধান ও 8 লাখ টন চাল কেনা হবে। আর 18 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত মোট গম কেনা হবে 1 লাখ টন। মন্ত্রী আরও জানান গত বছর 23 টাকা কেজি দরে 7 লাখ টন ধান ও 32 টাকা কেজি দরে 6 লাখ টন চাল কিনেছিল সরকার। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই সরকার এই ব্যবস্থা নিয়েছে। 34 টাকা চালের ক্রয় মূল্য, আতপ চালের ক্রয় মূল্য 33 টাকা কেজি। আর ধানের মূল্য আমরা নির্ধারণ করেছি, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে, সেটার মূল্য হবে 24 টাকা। এবারেও কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। সারাদিন মাছ ধরে দিন শেষে নিজের পাতে জোটে শুধুই শাক ভাত। অগণিত মানুষের আমিষের চাহিদা মেটালেও নিজেদের জীবনে নিরামিষই সহায়। বেকারত্বের যন্ত্রণায় কাটে বছরের অর্ধেক সময়। এমনই দুর্দশায় জীবন কাটে দক্ষিণ উপকূলের কয়েক লাখ জেলে পরিবারের। আর সেখানকার ভূমিহীন বেদের সম্প্রদায় ভেসে বেড়ায় জলের বুকে ভাসমান নৌকায়। মিজানুর রহমানের ক্যামেরায় দক্ষিণ উপকূলবাসীর জীবন জীবিকার চিত্র তুলে ধরেছেন ফখরুল ইসলাম। জামাল মাঝি সাগরে মাছ ধরেন। শৈশবেই নেমে পড়েন পৈতৃক পেশায়। বঙ্গোপসাগরের প্রায় 100 কিলোমিটার গভীরে মাছ ধরে এবার ফিরলেন এক সপ্তাহ পর। নৌকা ডুবলেও মানুষ নিয়ে ডুববো, মানুষ নিয়ে আবার বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহর হুকুম মতন আমরা তো আর নদীর পানি টানি ওগুলি জোয়ার মারার ওগুলির ভয় করি না। মার্চ এপ্রিল 2 মাস ইলিশ ধরা বন্ধ থাকায় এখন কাজ নেই। সম্বল শুধু ছেও মাছ আর গোল্ডেন চিংড়ি। মাছ, ছেও মাছ, তারপরে লোটে মাছ, গুলা মাছ, আরও অনেক মাছ। গভীর সাগরের অথই জলে নিরুদ্দেশ গন্তব্যে একইভাবে মাছ আহরণ করে ফিরেন কামাল, ইয়াসিন আর কলিম মাঝি। যে সময় মাছ ভালো পাই সে সময় লাভ ভালো, যে সময় কম পাই সে সময় কম। সেও মাছ আর কিছু মাছ আছে কি আমরা বসি। সপ্তাহ কি মাস, কুল কিনারাহীন সাগরের মাতাল ঢেউয়ের তাণ্ডব লীলায় তুচ্ছ তাদের জীবন। আবার অনেকে মাছ ধরতে গিয়ে পড়েন সাগরের ভয়ঙ্কর ঝড় আর জোয়ারের কবলে। কতজন হারিয়ে গেছেন সেই জোয়ারেও। এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট কোনো আল্লাহ বাঁচালে বাঁচান, না হলে কোনো ওরকম কোনো বাঁচার মতো কোনো হাত নেই। তা মাছ পাইছি 3 কেজি দাম সর্বোচ্চ কত 700 টাকা আছে। আমরা মানুষ 10 থেকে 12 জন। শত ঝুঁকি নিয়ে জেলে আর মাঝিরা সাগরে যে মাছ ধরে সেই মাছের একটুও মুখে তোলার অধিকার নেই তাদের। মহাজনের নাও, মহাজনের জাল, মাছের মালিকও সেই মহাজন। বেকারত্বের মৌসুমে তাদের সহায়হীন আত্মসমর্পণ মহাজনের কাছে। আগাম বেচে দিতে হয় নিজেদের শ্রম। চড়া সুদে ঋণ নিয়ে আটকে যায় মহাজনের জালে। সে মহাজনের হয়েই সাগরে যেয়ে উপকূলের জেলেরা পড়ে জলদস্যুদের উৎপাত আর ঝড় জলোচ্ছ্বাসের থাবায়। আবার আছে, আবার লসও আছে। দেনানো কোনো সে অ্যাক্সিডেন্ট অত দেনো নহলে বেয়ারও। আমরা খুঁড়ে গাড়ি মারি, জাল ধরি, তারপর জালিগিরি করি, বসাত মাছ ধরি, আবার হুদিনে জালিগিরি করি। হাতিয়ার 70 ভাগ লোকই মৎস্যজীবী। দেশে মাছের চাহিদার 40 ভাগই পূরণ করে এ অঞ্চলের জেলেরা। ছোট ছোট মাছ দিয়ে শুটকি বানানো হয়, তৈরি হয় মুরগির খাবার। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ। আর দেশের মোট চাহিদার 40 ভাগই পূরণ করা হয় দক্ষিণ উপকূলের নদী ও সাগর থেকে। উপকূলের আরেক বিচিত্র জনগোষ্ঠী বেদে সম্প্রদায়। প্রবহমান নদী আর সাগরে ভাসমান ছোট্ট নৌকায় তারা সংসার সাজায়। সেখানেই কাটে তাদের জীবন। নৌকায় বাড়িঘর, নৌকায় জীবন। আমাকে বসত বাড়ি এই নৌকার ভিত্তে। আমাকে সে বাড়িঘর নাই, জায়গা জমিন নাই, টিয়া পয়সা নাই, কি করুন। আল্লাহ যে হালাতে রাখছে হালাতে চলি। হাতিয়া দ্বীপের মানুষের অন্যতম ভোগান্তি চিকিৎসা সেবায়। উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসক বা চিকিৎসা সেবা কিছুই পাওয়া যায় না। আর সরকারি স্কুলগুলোতেও নেই প্রয়োজনীয় শিক্ষক। ফলে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
প্রায় 5 লাখ মানুষের জনপদ হাতিয়ায় বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করলে উন্নত হবে জনজীবন, এগিয়ে যাবে দেশের অর্থনীতি। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া। নিউজ 24 সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া চুক্তি ও স্মারকগুলো সম্পর্কে না জেনেই রাজনৈতিক দলগুলো ঢালাওভাবে সমালোচনা করছে, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত সংলাপে তিনি অভিযোগ করেন। উপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের গুরুত্ব বিবেচনা করেই সরকার চুক্তিগুলো করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। সবচেয়ে বেশি আলোচনায় যে বিষয়টি আসছে তিস্তার পানি বন্টন। তো তিস্তার পানি কিন্তু আমাদের আসবেই, আমরা জানি, এবং আমরা যেইভাবে এগুচ্ছি প্রধানমন্ত্রী কিন্তু যেভাবে মেনে নেননি, এবং মোদী যে কথাটা বলেছেন যে এই সরকারের আমলেই, মোদী সরকারের আমলেই সেই তিস্তা চুক্তি হবে। বিজ্ঞজনকে, যাকে আমরা অনেকেই সম্মান করি বা সকলেই করেন, ও এরকম মানুষ মিডিয়ায় গিয়ে বলছেন যে হ্যাঁ এই যৌথ ইশতেহারটি দেখলাম কিন্তু সেখানে বর্ডার কিলিং নিয়ে কিছু বলা নেই। মানে অবাক হয়ে গেলাম। 20 ধারাতে পরিষ্কার বলা আছে যে if I can just repeat one single line, both Prime Minister reiterated that the number of deaths at the border must be brought down to zero. এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জ্বালানি তেলের দাম কমাতে বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুধু তেলের দাম কমালেই হবে না, কমাতে হবে টাকার মানও। রাজধানীর ব্র্যাকিং সেন্টারের সকালে সিপিডির বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষকরা জানান, জনপ্রতিনিধিদের যুক্ত করা হয় না বলেই বাজেট বাস্তবায়নে গতি কম। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। 2017-18 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এ আয়োজন, যেখানে বক্তারা তুলে ধরেন চলতি বছরের বাজেটের বিভিন্ন দিকও। উপস্থাপনায় উঠে আসে রাজস্ব আহরণের ঘাটতি, ব্যাংকিং খাতের নানা অনিয়ম সহ রপ্তানি আয় কমে যাওয়ার বিষয়টি। পরামর্শ আসে জ্বালানি তেলের দাম কমানো সহ প্রয়োজনে টাকার মান কমিয়ে অর্থনীতিকে সচল রাখার। তেলের দাম কমানোর আমরা সুপারিশ করছি। তৃতীয় যে সুপারিশটি করছি আমরা, সেটা হলো যে আমাদের সঞ্চয়পত্রের সুদের হার এখন কিছুটা নিচের দিকে নামিয়ে কমিয়ে আনা উচিত। এটা সরকারি ব্যয়ের জন্য ভালো হবে, এটা ব্যাংকের জন্য ভালো হবে। চতুর্থ যে জায়গাটি বলছি সেটা হলো যে আমাদের সামনের দিনে চালের দামের বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত। ব্যাংকিং সহ বেশ কয়েকটি ক্ষেত্রে কমিশন গঠনের কথাও বলা হয়। এছাড়া 9 মাসে 45% বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে মোটেই ইতিবাচক হিসেবে দেখছে না সিপিডি। যেসব প্রতিষ্ঠানকে এগুলো বাস্তবায়ন করতে বলা হচ্ছে তারা আগে $1 মিলিয়ন বাস্তবায়ন করেছেন, এখন তাদেরকে $1 বিলিয়ন বাস্তবায়ন করতে বলা হচ্ছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু যে ধরনের আমাদের সমান্তরালভাবে উদ্যোগগুলো নেওয়ার দরকার ছিল, সেখানে বিশেষত ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বিল্ডিং করা, সেটার জায়গাগুলোতে কিন্তু বড় ধরনের ডেফিসিট রয়ে গেছে। 9 মাসে করেছেন 45%, 3 মাসে 55% হয়ে যাবে। কার টাকা কোথায় যাবে, কিভাবে যাবে, ওটাতে জনগণ কিছু পাবে কি পাবে না, এটা তো আদৌ কিছু হবে কিনা, এটা কে মূল্যায়ন করবে? জনপ্রতিনিধিদের বাজেটে যুক্ত করার পরামর্শ তাদের। বাজেট এটা কি আসলে শেষ পর্যন্ত কিছু আমলার সংখ্যা নির্ভর, নাকি এটা একটি রাজনৈতিক প্রক্রিয়া? এই যে বাজেট বাস্তবায়ন হয় না, তার অন্যতম প্রধান কারণ এটার উপরে জনপ্রতিনিধিদের মালিকানা বোধ আছে কিনা। আসন্ন ভ্যাট আইন বাস্তবায়নের আগে জনগণকে বিষয়টির সাথে যুক্ত করার আহ্বান জানায় সিপিডি। আর বিদ্যুৎ ও গ্যাসের উপর 15% ভ্যাট না বসানোর পরামর্শ তাদের। অবশ্য সেটি যতটা না। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিলিয়ার্ড ব্যাটেলের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিঙ্কসের গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদ। 31টি পুল ক্লাব থেকে 181 জন প্রতিযোগীকে এই ব্যাটল থেকে খুঁজে বের করা হয়। সহযোগিতা করেছি। আমরা চাই কিন্তু ব্ল্যাক হর্স বাংলাদেশের পুলের জন্য, বাংলাদেশের পুলের পাশে থাকার জন্য এবং ভবিষ্যতে তিনি আরো। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। সিরিয়ার আলেপ্পো শহরের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। আহত হয়েছেন আরো অনেকে, আর নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শনিবার সন্ধ্যায় শহর থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সময় গাড়ি বহরে এই হামলা হয়। গাড়ি বহরটি আলেপ্পোর কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ছিল। ওই বহরে 25 থেকে 30টি গাড়ি ছিল। আহতদের আলেপ্পোর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারি বাহিনীর পুনর্দখলের বদলা নিতে উদ্বাস্তুদের ওপর হামলার আশঙ্কা ছিল। জাতিসংঘের মতে পুনঃনিয়ন্ত্রণ নেওয়া শহরগুলোর অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে এগিয়ে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভোট গ্রহণ শেষে রবিবার বিকেলে শুরু হয় গণনা। 90% ভোট গণনার পর 52.8% হ্যাঁ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। আর এই গণভোটটি বিশ্ব ইতিহাসের এক বিরল ঘটনা, কেননা একযুগ ক্ষমতায় থাকার ইচ্ছায় তুরস্কবাসীর কাছে পক্ষে হ্যাঁ ভোট চেয়েছে এরদোয়ান প্রশাসন। চূড়ান্তভাবে হ্যাঁ ভোট জয়ী হলে অগাধ নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন দেশটির ক্ষমতাসীন এই প্রেসিডেন্ট। পাশাপাশি 2029 সাল পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারবেন এরদোয়ান। সংবাদ শেষ করব পাহাড়ে বর্ষবরণের খবর জানিয়ে। পাহাড়ে পাহাড়ে এখনো চলছে বর্ষবরণ উৎসব। এরই অংশ হিসেবে রাঙামাটিতে শুরু হয়েছে মারমার সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব। মারমা ভাষায় উৎসবকে বলা হয় রিলংপোয়। চলবে আরও 2 দিন। রাঙামাটির প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর প্রতিবেদনা জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। জল উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে মারমা সম্প্রদায়। বিদায়ী বছরের গ্লানি, দুঃখ, অপশক্তিকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান। তাই পালন করা হয় বেশ জাঁকজমকভাবেই। রাঙামাটির বেদবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের আনন্দে জলে সিক্ত হয় মারমা তরুণ তরুণীরা। একে অন্যের গায়ে জল ছিটিয়ে কাবু করার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। পুরানো বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে যেটা সাংগ্রাই পরে পানি জল উৎসব দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে সেটাকে বরণ করি। সবকিছু বছরে একবার আমরা এই সাংগ্রাইতে নিজেদের উৎসব মুখরভাবে আমরা এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। পানি খেলা দিয়ে আমরা বর্ষবরণটা করি, ওই জন্য আর কি আমরা আসি, পানি খেলা দেখতে আসি, মজা করতে আসছি। পাহাড়ি সামাজিক ঐক্য গড়ে তুলতে সাংগ্রাই উৎসব একটি শাশ্বত রূপ জানালেন মারমা সংস্কৃতি সংস্থার এই সভাপতি। বিভিন্ন উপজেলায় বসবাসরত মারমা জনগোষ্ঠী এরা অংশগ্রহণ করবে, তার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীরাও অংশগ্রহণ করবে। তা আমরা আশা করছি প্রায় লক্ষাধিক মানুষ হতে পারে আর কি। উৎসবে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। অবৈধ যারা অস্ত্র ধরেছে সরকারের কাছে তারা সেগুলি সারেন্ডার করুক। তারা যদি কর্মমুখী হতে চায়, কর্ম করতে চায়, কাজ চায়, সরকার সবকিছু করা হবে। বাট আমরা কখনো পার্বত্যবাসীরা এই ধরনের অবৈধ অস্ত্রকে, চাঁদাবাজিকে কখনো প্রশ্রয় দেয় না। আগামী 2 দিন পাহাড়ের বিভিন্ন স্থানে চলবে এ জল উৎসব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সিটিং সার্ভিস বন্ধের অভিযানে পরিবহনে দিনভর নৈরাজ্য, লোকাল হলেও কমেনি ভাড়া। পরিবহনের শৃঙ্খলা যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। জেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন। ক্ষমতায় টিকে থাকতে হেফাজতের সঙ্গে সখ্যতা গড়েছে সরকারি দল, দাবি বিএনপি ও বিকল্পধারার।
সরাসরি কৃষকের কাছ থেকে 24 টাকায় ধান ও 34 টাকায় চাল কিনবে সরকার, 28 টাকা কেজি দরে কেনা হবে গম। এবং দুর্দশায় বিপর্যস্ত দক্ষিণ উপকূলে কয়েক লাখ জেলে পরিবারের জীবন। অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট কোনো আল্লাহ বাঁচাইলে বাঁচান, না হলে কোনো ওরকম কোনো বাঁচার মতো কোনো হত নেই। আবার আছে, আবার লসও আছে, দেনানো কোনো সে অ্যাক্সিডেন্টে অত দেনাও নহলে বেয়ারও। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।